নারীদের ঘরে বন্দি করে রাখা যাবে না উল্লেখ করে জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ করা হবে না। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। শেরপুরে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে জামায়াতকে বিতর্কিত করতে। এর আগে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াত আমির। পরে কবর জিয়ারত করেন। কাকন রেজাকে সাথে নিয়ে শেরপুর থেকে আরও জানাচ্ছেন আবির আহমেদ। ক্যামেরায় আনিস রহমান। স্লোগানে স্লোগানে মুখর শেরপুরের পৌর পার্ক মাঠ। জামাত আমির আসার পূর্বে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের উচ্ছ্বাস। একদিনের নির্বাচনী সফরে শেরপুর জেলার জনসভায় যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এখন থেকে পাহারা, কেউ সহিংসতা করলে জবাব দেয়া হবে। 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে যাবেন না। তিনি বলেন, নারীদের ঘরে বন্দি করে রাখা যাবে না, ধর্মে বর্ণে হবে না কোনো ভেদাভেদ। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। মারা, ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা 2টা কাজ 3টা জায়গায় করব ইনশাআল্লাহ। কাজ 2টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা, আর জায়গা 3টি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল। এই 3 জায়গায় এই 2 নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়েও কথা বলেন তিনি। বলেন, একদল জামাতকে বিতর্কিত করার জন্য কাজ করছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। এর আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের নেতা রেজাউল করিমের স্ত্রী সন্তানের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনকে সামনে রেখে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এসব কর্মসূচির প্রভাব ভোটের সমীকরণে কতটা প্রতিফলিত হবে সেই দিকে এখন নজর রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের দিকেই তাদের মূল লক্ষ্য। আবির আহমেদ, এনটিভি নিউজ, শেরপুর। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বেড়েছে প্রার্থীদের ব্যস্ততা। সকাল থেকে রাত অবধি বিরামহীন গণসংযোগ করছেন তারা। তবে ভোটাররা বলছেন, সৎ যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচিত করবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মাদারীপুর 3 আসনে জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। দেশ গড়তে তিনি দাঁড়িপাল্লায় ভোট চান। ভোলা 2 আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম বোরহান উদ্দিনের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। নেত্রকোনা 4, মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার। নাটোর 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বাগেদীপাড়া উপজেলার দয়ারামপুরে প্রচারণা চালিয়েছেন। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট চান তিনি। কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। পাবনা 1 আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান সাথিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। ঝালকাঠি 1 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল জামায়াত ইসলামের প্রার্থী ডক্টর ফয়জুল হক প্রচারণা চালিয়েছেন। আর 2 আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
নির্বাচন ঘনিয়ে আসায় দম ফেলার যেন সময় নেই প্রার্থীদের। নাওয়া খাওয়া ভুলে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন তারা। ভোটারদের কাছে বলেছেন নিজেদের পরিকল্পনার কথা, তবে ভোটাররা বলছেন সৎ যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচিত করবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। একজন ভোটারের কাছ থেকে মাটির একটি ব্যাংক পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন একটি দল মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারটাকে ঠিক নির্বাচন করতে না পারি, সঠিক লোক থেকে যদি ভোট দিতে না পারি, তাহলে আমাদের কোনো কাজ হবে না। ভোটের দিন বা ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো যোগ হবে না। আমরা সেটা শক্ত হাতেই দমন করবো। সিরাজগঞ্জ 6 আসনে এনসিপির প্রার্থী সাইফ মোস্তাফিজের পক্ষে গণসংযোগে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একটা দল যারা নিজেদেরকে জাতীয়তাবাদের পতাকাধারী বলে, তারা লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসা অতিথি পাখিদেরকে মনোনয়ন দিচ্ছে। কক্সবাজার 1 আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেউলা মানিকপাড়া এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় যোগ দেন। তিনি বলেন, এদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত। খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নে গণসংযোগ করেন 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। আর 4 আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল তেরোখাদা স্কুল মাঠে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেন। রুখে দাঁড়াতে কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ হা ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। নরসিংদী 1 আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে যোগ দেন। নওগাঁ 1 আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান উপজেলার সরাইগাছি মাঠের জনসভায় যোগ দেন। এছাড়া শরীয়তপুর, লক্ষ্মীপুর, ঝালকাঠি, নাটোর, কুষ্টিয়া, মোংলা সহ সারা দেশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। অপতথ্য ও গুজব প্রতিরোধে সত্য এবং সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেন ইসি। 12 জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ও সাধারণ ভোটের ব্যালট দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্র জানায়, 3 পার্বত্য জেলা ও বরিশাল বিভাগের 4 জেলা ছাড়াও হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও লক্ষ্মীপুর। এদিকে দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে জেলার 5টি আসনের প্রার্থীদের এজেন্টদের সামনে নিবন্ধিত 18,087 জন ভোটারের জন্য 43টি পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এজেন্ট ও প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে ব্যালট বাক্স লক করা হয়। আবেদনের প্রেক্ষিতে এবার জাতীয় নির্বাচনে নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন 41 জন বন্দী। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের গ্রেফতারকৃত ৬ জন নেতাকর্মীর প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে গাইবান্ধা আদালতে পুলিশ আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করে। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত 25 জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন গোলাপকে পুলিশ গ্রেফতার করতে গেলে আওয়ামী লীগের সমর্থকরা পুলিশের উপর হামলা করে। এতে পুলিশের 3 জন এসআই ও 1 কনস্টেবল আহত হন। গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সফলভাবে আয়োজন করেছে ফ্রেশার রিসেপশন। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজনের মাধ্যমে নবনিযুক্ত সাধারণ সদস্যদের জন্য একটি প্রাণবন্ত ও স্মরণীয় স্বাগত জানানো হয়। এ সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইন্তেখাব ফারদিন তুর্যের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ আলমগীর, কমার্শিয়াল ডিভিশন পে রোল বিজনেস বিকাশের ভাইস প্রেসিডেন্ট সারাবার কুমার চন্দ। সমাপনী পর্বে নতুন সদস্যদের জন্য একটি স্বাগতপূর্ণ, অনুপ্রেরণামূলক ও আন্তঃক্রিয়ামূলক পরিবেশ তৈরি করা, যেখানে তারা সিনিয়র শিক্ষক ও ইন্ডাস্ট্রি পেশাজীবীদের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের যাত্রা শুরু করতে পারবেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে বলে দাবি করেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গভবনের ওয়েবসাইট ব্যবহার করে এটি করা হয়েছে বলে দাবি জামায়াতের। এদিকে বিএনপি বলছে, নারীদের সম্পর্কে জামায়াত আমিরের মন্তব্য সত্য হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এছাড়া ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। শনিবার বিকেল 4:37 জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 4:55 বিষয়টি নজরে আসার সাথে সাথে অ্যাকাউন্ট উদ্ধার করার চেষ্টায় নামে জামায়াতের প্রচার ও মিডিয়া সেল। পরবর্তীতে রাতেই আমিরের পক্ষে একটি সাধারণ ডায়েরি দায়ের করে দলটি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি দল আমিরের পেজটি হ্যাক করেছে, যা বঙ্গভবনের একটি ওয়েবসাইটের ইমেইলের মাধ্যমে হ্যাক করা হয়েছে। এই যে আইডিটা হ্যাক হয়েছে, সেখানে আমাদের কেন্দ্রীয় যে মেইল অ্যাড্রেসটা জামাত ইসলামী সেখানে এসেছে। সেই মেইল অ্যাড্রেসটা আমরা সার্চ দিয়ে, আপনি এখনো যদি সার্চ দেন তাহলে ওয়েবসাইটে গিয়ে, সরকারের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে সেই মেইল অ্যাড্রেসটা আছে এবং সেটার সাথে সাথে ওই ব্যক্তির পরিচয়, ওখানে নাম সহ পরিচয় দেওয়া আছে। নারীদেরকে বিভ্রান্ত করার জন্য একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলকভাবে এই সাইবার অ্যাটাকটা করেছেন। আমরা আপনাদের সামনে স্পষ্ট করেছি যে আমরা এটা বোঝার পরপরই, জানার পরপরই আমাদের এই সংশ্লিষ্ট যে টিম তারা কি স্টেপগুলো নিয়েছেন, আমরা পরবর্তী স্টেপগুলো নেব ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে জানাবো। এদিকে দুপুরে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন সংবাদ সম্মেলনে বলেন, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে অশালীন মন্তব্য প্রকাশ হয়েছে তা সত্যি হয়ে থাকলে দুঃখজনক। নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। জামায়াতে ইসলামীর আমিরের পোস্টের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা মহানগর সহ দেশের বিশেষ কিছু সংসদীয় আসনে অসংখ্য ভোটার স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর জামায়াত ইসলামীর পক্ষ থেকে নারীদের হেনস্থা এবং সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন 12টি জেলায় রিটার্নিং অফিসারের কাছে গণভোট ও সাধারণ নির্বাচনের ব্যালট পাঠানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচন নিয়ে অভিযোগ দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কয়েকটি আসনে অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। প্রায় 1-1.5 বছরের মধ্যে
ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এই ব্যাপারে স্পষ্ট তথ্য থাকার কথা নির্বাচন কমিশনের কাছে, সেই জন্য আমরা তাদের কাছে বলেছি, কিন্তু তারা যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা কম মনে হয়েছে। এরপরেই জামাতের পক্ষ থেকে নারীদের উপর সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি দেওয়া হয়। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় প্রতিনিধি দল। হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। একদম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে, এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে, ওই জায়গাতে দেওয়া যাবে না, কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসির দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচন কমিশন থেকে এদিন পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, গাজীপুর সহ 12টি জেলায় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা ও যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের আগমনের খবরে উজ্জীবিত খুলনা ও আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরা। এরপর যশোরের জনসভায় যোগদান করবেন তারেক রহমান। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় নেতারা। সোমবার এই মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী আর সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। দীর্ঘ 22 বছর পর খুলনায় তারেক রহমানের আগমনের খবরে উচ্ছ্বসিত সাধারণ নেতাকর্মীরা। অপেক্ষায় আছেন দলীয় প্রধানকে সামনে থেকে দেখার আর জনগণের জন্য তার পরিকল্পনা সম্পর্কে জানার। সেই পরিকল্পনা শুনে এবং সেটা অনুধাবন করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সমগ্র খুলনার তরুণ ও যুব সমাজকে নিয়ে আমরা কাজ করব। অত্যন্ত আনন্দিত এবং মানে উদ্গ্রীব হয়ে আছে কতক্ষণে আমরা তার দেখা পাবো। 2 তারিখে আমরা খুলনাবাসী সকলেই যারা আছি জেলা মহানগরে সবাই ঈদের একটা আমেজ পাচ্ছি। তারেক রহমানের আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন কেন্দ্রীয় ও মহানগর বিএনপি নেতারা। বলছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্মরণকালে সবচেয়ে বেশি জনসমাগমের জন্য দলের সকলেই কাজ করছেন। বিএনপি নতুন পরিকল্পনা নিয়ে নেমেছে দেশকে একটি বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, এবং সেই কারণেই আমাদের নেতা যখন এখানে আসবেন আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে। আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করে দেবেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনায় খুলনায় উনি প্রকাশ করবেন। নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেবেন। খুলনার সমাবেশ শেষে তারেক রহমান যশোর উপশহর কলেজ মাঠে আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন। তার আগমনের খবরে সমাবেশস্থল পরিদর্শন করেছে স্থানীয় নেতারা। বেগম খালেদা জিয়ার সন্তানকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে আবেগ, সেই আবেগের বাইরে যশোরবাসী নয়, সেই আবেগ নিশ্চয়ই তাকে ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বন্দর শ্রমিক কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। শ্রমিক নেতাদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি লাভজনক টার্মিনাল এবং এর আশেপাশে নৌবাহিনীর ঘাঁটিসহ স্পর্শকাতর স্থাপনা রয়েছে। ফলে সেখানে বিদেশি কোম্পানির অবস্থান নিরাপত্তা হুমকির কারণ হতে পারে। অপরদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরকে গতিশীল এবং আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি হয়েছে। সরকারের অনুমোদন পেলে আগামী 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিতে স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা
সামারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো। রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্য অন্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসলে কতটা আন্তর্জাতিক মানের ছিল সে প্রশ্ন তুলেছেন ক্রেতা দর্শনার্থীদের পাশাপাশি দেশি বিদেশি ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, নামে আন্তর্জাতিক হলেও মেলার পরিবেশ, পণ্যের মান ও সুযোগ সুবিধা কোনোটিই আন্তর্জাতিক মানের নয়। এবারের বাণিজ্য মেলা পুরোপুরি সফল হয়নি বলে স্বীকার করেছেন খোদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। 30তম আসরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 50 টাকার টিকিট কেটে অনেকটাই হই হুল্লোড় করে মেলায় প্রবেশ করছে ক্রেতা দর্শনার্থীরা। মেলায় প্রবেশ করেই অস্বস্তি, আচ্ছন্ন ধুলোবালিতে নিঃশ্বাস নেওয়াই কঠিন। যেখানে সেখানে ছড়িয়ে আছে কাগজ আর পলিথিন প্যাকেট। যে পরিমাণের যে ধুলা উঠতেছে মানুষের, শিশু, বাচ্চা বা বৃদ্ধ মানুষগুলো আসছে, তো তাদের দিকে তো নজর দিচ্ছে না। পূর্বাঞ্চলের বিশাল জায়গা নিয়ে বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল 329টি প্রতিষ্ঠান। এর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং হংকং এই 6টি দেশের স্টল ছিল 11টি। দর্শনার্থীদের অভিযোগ, মেলায় ছিল না কোনো নতুনত্ব। ইউরোপ আমেরিকান জিনিস, ইভেন চায়নার ভালো ভালো জিনিসও যদি বলি, সেগুলো আমাদের এখানে এক্সপেক্ট করি, কিন্তু ওই ঘুরে ফিরে ওই একই জিনিসই পাই। নিউ মার্কেটে যাই, গাউছিয়া যাই, মানে ওখানকার দোকানদারের সব জিনিসপত্র দিয়ে এখানে ভর্তি। মেলা আন্তর্জাতিক, অথচ ভেতরে অবৈধভাবে প্রবেশ করে অর্ধেকের কম দামে পণ্য বিক্রি করতে দেখা গেছে হকারদের। আমরা 30 লাখ 40 লাখ টাকা দাম মনে করেন যে শোরুম নিচ্ছে, আমরা তো মনে করেন যে ফুটে বসে 1000 টাকা 2000 টাকা দিয়া শোরুমে এটা নিতে গেলে 500, 550, 800 এমন হইতে পারে। এমন বাস্তবতায় বাণিজ্য মেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশি ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলো। সন্তুষ্ট নন বিদেশি ব্যবসায়ীরাও। কিছু লো প্রোফাইল দোকানপাট আছে যেগুলো আসলে এখানে নিউ মার্কেট থেকে আসা বিভিন্ন লোকাল মার্কেটের জিনিসপত্র এখানে সেল হয়, যার ফলে আন্তর্জাতিক মানটা আর বজায় থাকে না। সো ভেরি সরি টু সে যে দিন দিন এটা মান হারাচ্ছে। इंटरनेशनल नाम होने से नहीं इंटरनेशनल होता सर, उसका काम भी इंटरनेशनल जैसा होना चाहिए, पब्लिक भी, क्राउड भी और स्टॉल भी इंटरनेशनल जैसे होने चाहिए थे। इन यूरोप दे डोंट नो, इन लैटिन अमेरिका दे डोंट नो, साउथ अमेरिका, नॉर्थ अमेरिका दे डोंट नो एनीथिंग अबाउट दिस फेयर। इफ दे इंक्रीज फॉर मेकिंग द পাবলিসিশন এন্ড অ্যাডভার্টাইজমেন্ট। বাণিজ্য মেলা পুরোপুরি সফল হয়নি বলে স্বীকার করেছেন বাণিজ্য উপদেষ্টাও। বলছেন আগামী দিনে সুবিধা আরও বাড়ানো হবে। আমাদের নাগরিকদের যে আগ্রহ, যে কারণে ওনারা বাণিজ্য মেলায় আসেন, আমাদের জাতীয় সক্ষমতা সম্বন্ধে একটা ধারণা নেওয়া, সামগ্রিকভাবে উৎসাহিত হওয়া, অনুপ্রাণিত হওয়া। আমরা সেটা কতটুকু করতে পেরেছি, সম্ভবত পারিনি, আমরা সেখানে যেতে চাই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দিন দিন তার উদ্দেশ্য হারাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। 90 দশকে যতগুলো কোম্পানি প্রথম 2-3 বার দেখি আমি, যে বিভিন্ন যতগুলো দেশ, যতগুলো কোম্পানি এসেছিল, এখন তার থেকেও সংখ্যা কমে গেছে। আসলে তো হওয়া উচিত ছিল, আমার বাংলাদেশের এখন ট্রেড যত বড় হয়েছে, এটা হয়তো আরও 4 গুণ বাড়ার কথা ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে এবার বাণিজ্য মেলায় প্রায় 393 কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, আর রপ্তানি আদেশ এসেছে 224 কোটি টাকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।